কবুল বলার পরপরই বিয়ের আসর ছেড়ে উঠে দাঁড়ালো প্রান্তিক চৌধুরী। ফোনের ব্যস্ততা দেখিয়ে হনহন করে বিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল সে। বিয়ের আয়োজন ছোটখাটোই ছিল, কেবল ঘরের মানুষ। তবুও এই ঘরের মানুষে ঘরভর্তি লোক। তাদের সামনে থেকে হন্য হয়ে নতুন বর উঠে চলে গেল। কেউ আটকাল না তাকে। দাদা সাহেব একবার ডাকলেও প্রান্তিক যেন শুনতে পেল না। এদিকে বর চলে যাবার পর থেকেই মৃদু গুঞ্জন শুনতে পাওয়া গেল। এ কেমন বর! বউ না নিয়ে একাই চলে গেল। বাইরে গাড়ির তীব্র শব্দে আরো নিশ্চিত হওয়া গেল। পূরবী ছুটে ড্রয়িং রুম ছেড়ে আপার ঘরে গেল। হা পাতে বলল, আপা আপা, তোমার বর তো চলে গেল, তোমারে নিব না। ভ্রু যুগল কুঁচকে গেল মেয়েটার। বধূবেশে কি স্নিগ্ধই না দেখাচ্ছে তাকে। তবু কে উঠল সে। বুকের কাছে লাল টুকটুকে উনাক্ষা মোচে ধরল সে। কি আশ্চর্য! বর তাকে রেখে কেন চলে যাবে? বিয়ে হলো সবে মাত্র, এখনো বরের মুখখানি দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি মেয়েটির। দুপুরেই হঠাৎ বাবা বললেন আজ তার বিয়ে। প্রিয়তা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। হঠাৎ তার বিয়ে! কিভাবে? এন্টের পর আজ কয়েক বছর হয়ে গেল তার বাবা হাঁটতে পারে না। সংসার চলছে বেশ স্টে। একে তো তারা 4 বোন। প্রিয়তা সবার বড়। ভার যেন একটু বেশি তার উপরই। বড় 3 বোনের টিউশনির টাকায় সংসার চলে কোনো রকম। এদিকে বাবা সিদ্দিকুর রহমান আগে যেখানে কাজ করতেন সেখানে থেকেও কিছু সম্মানী পেতেন। এই দিয়ে ঠেলেঠুলে সংসার চলে। এর মধ্যে এখন বিয়ের প্রস্তাব। এমন অসময়ে বিয়ের প্রস্তাব প্রিয়তার মন সিয়ে দিল। বাবার এমন আবদার সে নাও করতে পারিনি। ঘণ্টাখানেকের মধ্যে বিয়ের সাজপোশাক হাজির। শাড়ি দেখেই তারা 4 বোন তাজ্জব বনে গেল। মা মনসুরা বেগম আদুরে হাতে লাল টুকটুকে শাড়ি জড়িয়ে ধরলেন মেয়ের গায়ে। সেই শাড়ি এখনো তার গায়ে জড়ানো। বরের খোঁজ পেয়েছে। তার বাবা যেই অফিস চাকরি করতেন তার মালিকের একমাত্র নাতি। বড়লোকের নাতি। এ থেকেই আন্দাজ করা যায় ছেলে কেমন গড়ে স্বভাবের। বড়লোকের ছেলে নিয়ে প্রিয়তা বেশ সন্দিহানি থাকে। মেজ বোন আমরিশা বলে উঠল, আপু, তোমার বর লো নাকি? প্রিয়তা চোখ গরম করে তাকাল। সেজ বোন আরফিয়া ফিক করে হেসে উঠল। এদের কাছে ব্যাপারটা নিছক মজার মতোই লাগছে। প্রিয়তা বিড়বিড় করল, পালা নোট হলে তার কবুল বলার আগেই হয়ে যেত। এখন কেন পালালো? কি মনে করে পূরবীকে জিজ্ঞেস করল, বিয়ে হয়েছে? পূরবী দাঁত বের করে বলল, হ্যাঁ তো। তোমার বর কবুল বলার পরই পালিয়েছে। 3 বোনের হাসির রোল পড়ে গেল। এদের সবকিছুতেই মজা। বড় বোনের বর পালিয়েছে, এতে তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। মনসুরা বেগম এবার কে উঠলেন। পেছনে ফিরে তারা দেখল দরজায় সামনে মা দাঁড়িয়ে আছেন। 3 জন চুপ, সে গেল। প্রিয়তার তোশূন্য মুখ দেখে মা কে সুরে বললেন, সব কিছুতে তোদের বাড়ি। বর গেছে জরুরি কাজে। তার কোন বন্ধু নাকি ডেন্ট করেছে, সেজন্য তড়িঘড়ি করে বের হল। আর তোরা কি বলছিস এসব? মেয়েটার মন স্টো করে দিচ্ছিস? 3 বোন আবারও মুখ টিপে হাসল। মনসুরা বেগম জড়িয়ে ধরলেন মেয়েকে। প্রিয়তা তাকে আঁকড়ে ধরল। তার মনে এখন দমকা হাওয়া বইছে। কেবল বন্ধু না, বিশেষ বন্ধু। আজকাল তো এসবই হচ্ছে। মনের বীর অম্বনাকে সে আটকাতে পারল না। প্রান্তিক চৌধুরী গাড়ি ছেড়ে নামতেই তার পিছন পিছন রাফি এসে দাঁড়াল। চোখের কালো সানগ্লাস নামিয়ে রেখে ভ্রু কুঁচকে সামনে তাকাল। দাঁতে দাঁত চেপে রাফিকে বলল, বিয়ের পর সকলে যায় বাসর ঘরে আর আমি এসেছি হাসপাতালের। এর কোনো মানে হয় রাফি? রাফি মাথা দুলিয়ে বলল, বিয়ের আগেও আপনি হাসপাতালের ছিলেন স্যার। প্রান্তিক চৌধুরী বিরক্তি প্রকাশ করল। কিন্তু রাফি ভুল কিছু বলেনি। বিয়ের আগেও সে হাসপাতালের ছিল। দাদাজানের হঠাৎ অ্যাটাকের খবর শুনেই ছুটে গেছিল। কিন্তু কে জানত এ সব কিছুই দাদাজানের দদাকে বিয়ে করানোর। ওই অবস্থায় বিয়ের সম্মতি দিতেই আগামী 2 ঘন্টার মধ্যে প্রান্তিক চৌধুরীর বিয়ে সম্পন্ন হয়ে গেল। তার দাদাজান আসলেই একটা বটে। তবুও এতদিন ব্যাচেলর থাকার পরে এখন নিজেকে ম্যারিড মনে হচ্ছে না প্রান্তিকের। কেন? মাথায় এলো। এখনও তো বউকে মুখ খেতে পারেনি। তাহলে সে ম্যারিড হয় কি করে? মাথায় স্ট্রু বুদ্ধি সবসময় খেলা করে। রাফির জন্য আর আগাতে পারল না। স্বপ্ন থেকে তাকে টেনে বের করে এনে বলল, স্যার যাবেন না। ইচ্ছে করছে রাফিকে ধমক দিতে। দিল না। থাক। সানগ্লাস আবারও চোখে পড়ে গেল সে। হাসপাতাল সবসময় একটা ব্যস্ত জায়গা।
এখানে কেউ দুদণ্ড বসে থাকতে পারে না। তবু একটা নার্সকে দেখতে পেয়ে সানগ্লাস নামিয়ে স্মিত স্বরে বলল, মিস। শত ব্যস্ততার মাঝেও সে নার্স দাঁড়িয়ে গেল। মকে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক চৌধুরী ঠোঁট বাড়িয়ে হাসল। জিজ্ঞেস করল, আরিনা শেখের রুম নম্বর কত বলতে পারেন? নার্স আমতা আমতা করতে লাগল। শুধল, কোন আরিনা শেখ? পেছনে থেকে রাফি বলল, স্যার সেটা রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করতে হবে। প্রান্তিক চৌধুরী মৃদু হেসে বলল, হ্যাঁ তাই তো। রিমিস। আপনাকে দেখে সেই কথাই ভুলে গেছিলাম। বলেই চোখে সানগ্লাস পড়ল। নার্স চোখ ঘুরিয়ে প্রান্তিককে দেখছে। কি মেয়ে, বাস ছেলে। তবে ছেলেটা হ্যান্ডসাম। প্রান্তিক চৌধুরী হাঁটা ধরল আবার। রাফি বিড়বিড় স্বরে বলল, স্যার আপনি এখন ম্যারিড। নিজেকে সংযত করুন। প্রান্তিকের কানে সেই কথা পৌঁছাল না। তার মেজাজ খারাপ হয়ে আছে। বিয়ের দিনও সে এসেছে তার প্রাক্তনকে দেখতে। এসব কথা মানা যায় আদৌ? কেবিনে নক করে সোজা ঢুকে পড়ল প্রান্তিক চৌধুরী। বিছানায় সাদা চাদরে শুয়ে আছে তার প্রাক্তন আরিনা শেখ। না রেনি। বেঁচেই আছে। দেখতে সুন্দরী। হবেই না কেন? প্রান্তিক চৌধুরীর পছন্দ কখনো খারাপ হয়নি। আরিনার পাশেই তার প্রাণের বান্ধবী অপু দাঁড়ানো। প্রান্তিককে আসতে দেখেই চেয়ে উঠল সে। আরিনাও চোখ মেলে তাকাল। তাকাতে একটু কষ্টই যেন হচ্ছে। চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রুর দেখা মিলছে। প্রান্তিককে দেখেই মুখ সরিয়ে নিল সে। অপু দ্বিতীয় ধাপে চেয়ে বলল, কেন এসেছ এখানে? দুনিয়ার সকল মেয়ে প্রান্তিকের পছন্দ হলেও এই অপুকে তার অপছন্দ। পুরোপুরি তাকে এড়িয়ে চলতে চায়। পারল না। অপু আবারও শুধাল, নাচতে নাচতে তো বিয়ে করতে চলে গেলে। আমার বান্ধবীর কথা তখন ভেবেছিলে একবারও? এখন এসেছ কি করতে? চেক করতে আদৌ রয়ে গেল কিনা? কি বললে তুমি? ফের চালো। আরিনা বেশিক্ষণ মুখ সরিয়ে রাখতে পারল না। প্রান্তিক তার পাশে এসে দাঁড়াতেই ভয় দেখার চেষ্টা করল। প্রান্তিক দূরে সরে গিয়ে বলল, ডোন্ট টাচ মি। আই এম ম্যারিড নাও। তুমি বিয়ে করে ফেলেছ প্রান্তিক। হতভম্ব স্বরে শুধালো আরিনা। অপু অবাক গলায় বলল, তুমি বিয়ে সেরে এখানে এসেছ প্রান্তিক? প্রান্তিক চৌধুরী সোজাসুজি উত্তর দিল, তো কি? শুভ কাজে কেউ দেরি করে নাকি? আরিনা সহসা মুখ ঘুরিয়ে নিল। দৃঢ় গলায় শুধাল, তাহলে এখন এখানে কেন এসেছেন? প্রান্তিক চৌধুরী চেয়ার টেনে বসে পড়ল। বলল, পরিচিত কেউ রেগেলে নাজা দিতে আসতে হয়। এদিকে তুমি তো আমার বহুদিনের প্রাক্তন। অপু রেগে বলে উঠল, সবকিছুতে তোমার মজা করতে হয় প্রান্তিক। কেমন মানুষ তুমি? মেয়েটার অবস্থা দেখেছ? ডাক্তার কি বলেছে জানো? না জানি না। জানতেও চাই না। আমাদের পথ আরও আগেই আলাদা হয়ে গেছে। এরপরেও তোমার এমন কাজ বাচ্চামো ছাড়া কিছু না। বিয়ের পর ছেড়ে আমি তোমার কারণে হাসপাতালের এসে ঘুরছি। এমন সময় ধীর পায়ে রুমে প্রবেশ করল রাফি। আরিনা কে উঠে বলল, তুমি এবার বাসরেও যাবে? বিয়ের পর তো সবাই যায়, তাই না? অপু বলে উঠল, তোমার জন্য আবার নতুন নাকি? এত ঢাকছোল টিয়ে বলছো যে? প্রান্তিক চৌধুরী ঠোঁটের কোণে হাসি রেখে বলে উঠল, বিয়ের পরের সাল হয়। ওসব তুমি বুঝবে না। অপু বিরক্তে মুখ ঘুরিয়ে নিল। আরিনা অভিমানী স্বরে বলল, যাও। তোমার বউ তোমার জন্য অপেক্ষা করছে। প্রান্তিক উঠে দাঁড়িয়ে সহসা বলে উঠল, হ্যাঁ চলেই যাচ্ছি। তবে শোন, এসব আর করো না। এসব করে তুমি ম্যারিড প্রান্তিক চৌধুরীকে আর পাবে না। গট ইট সুইট হার্ট। স্যারের কথাবার্তা শুনে রাফির মাথা ঘোরাচ্ছে। অপু অন্য দৃষ্টিতে তার দিকে ফিরে তাকাল। প্রান্তিক চৌধুরী এতে বিন্দুমাত্র ক্ষেপ না করে উল্টো চোখের সানগ্লাস নামিয়ে তাকে চোখটি দিল। গে অপুর শরীর লে উঠল। এদিকে প্রান্তিক বের হতেই গে যন্ত্রণা আরিনা চিয়ে উঠল। চুর করতে লাগলো সমস্ত কিছু। প্রান্তিক চৌধুরী পিছনে ফিরে তাকাল না। একবার ফেলা আসা জিনিস আর কখনোই ফিরে দেখে না সে। তার পিছন পিছন রাফি হেঁটে চলছে। আকস্মিক ইজান শিকদার সামনে এসেই মারল তাকে। সানগ্লাস মেঝেতে পড়ে গেল। ঠোঁটের কাছে টেছে কিছুটা। রাফি আসল থামানোর জন্য। প্রান্তিক চৌধুরী ইশারা করল। ইজান শিকদার তার গলার কলা পে ধরল। অসরা ভাষায় লি গালা করতে লাগল।
এর মধ্যেই হাসপাতালের ভিড় জমে গেছে। ইজান শিকদার আবারও তাকে সি মারতে এগিয়ে এলে রাফি রুখে দাঁড়াল। প্রান্তিক চৌধুরী জিহব দিয়ে ঠোঁট চেখে দেখল, জ্বলছে খুব। ইজান রাফিকে সরিয়ে আবারও রে আসল প্রান্তিকের কাছে। তবে প্রান্তিক এবার ছেড়ে দেবার পাত্র নয়। উল্টো তার লারচে পে ধরল। শাসি, দিল, কার গায়ে হাত তুলছ জানো তো? ইজান শিকদার তাকে ধাক্কা রে পিছু হাটে বলল, না জানার কি আছে? চরিত্রহীন একটা আমট তুমি, যার কোশ্চেনকালেও একটা দিয়ে ন ভরে না। নিত্য নতুন চাই। প্রান্তিক চৌধুরী আর চোখে আশপাশ দেখল। সবাই তাকে দেখছে। হেসে উঠল সে। বলে উঠল, তোমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য সাইড করেছে, এতে আমার কি দোষ? তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে সামলাও। ইজান শিকদারের চোখে মুখে যেন আগু ছে। দাঁতে দাঁত চেপে বলে উঠল, তোকে আমি পুলিশে দেব। সাবধান করছি তোকে। তোর জন্য আরিনার কিছু হলে আমি তোকে বাঁচতে দিব না। প্রান্তিক চৌধুরী তাচ্ছিল্য স্বরে হেসে উঠল। এগিয়ে এসে তার কানের কাছে বিড়বিড় করে বলতে লাগল, আইনো তোর লছে কোথায়? আরিনা তোকে না ভালোবেসে আমায় ভালোবাসে। এই তো দেখ ব্রো, আমি ছেলেটাই এমন, সবাই আমাকে চায়। আমি কি করতে পারি? ইজান শিকদার রাগে কাঁপছে। ব্লাডি বলে আবারও তার উপর লে পড়ল। কিন্তু পারল না। হাসপাতালের গার্ড এসে তাকে থামাল। পরিস্থিতি শান্ত করার সর্বোচ্চ চেষ্টা তারা করছে। প্রিয়তা তার শ্বশুর বাড়ি এসেছে। অথচ তার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই। থাকার মধ্যে তার স্বামী নামক অপদার্থ আর দাদাজান। এই দুজন মানুষের জন্য এত বড় বাড়ি। শ্বশুর বাড়ি অন্যরা আসে স্বামীর সাথে, সে এসেছে দাদাজানের সাথে। সবই উল্টো পাল্টা হয়ে গেল। বাড়িতে কাজের লোকের কমতি নেই। একের পর একজন আসছে তার সাথে দেখা করতে। হুলস্থুল কাণ্ড। কেউই জানত না বিয়ের কথা। তড়িঘড়ি করে তাদের ঘরটাও ফুল দিয়ে সাজিয়ে দিল। প্রিয়তা এখন তার ঘরে। বিয়ের পর কেবল বরের ঘরটাই কবজা করতে পারল। এরা সবাই তাদের কাজে বেশ দক্ষ। তার বরের কি পছন্দ অপছন্দ খুঁতখুঁতিয়ে জানে। প্রিয়তা বেশ অবাক হয়ে দেখছে। স্যারকে তারা খুব ভয় পায়। বিয়ে হয়েছে বিকেল বেলা, এখন রাত 12টা। এখনও তার বর মশাইয়ের দেখা নেই। লাঠির ঠক ঠক শব্দ। দাদাজান আসছে। তার হাতে একটা লাঠি থাকে। তিনি সবসময় লাঠির উপর ভর দিয়ে হাঁটেন। তিনি ঘরে আসতেই প্রিয়তা উঠে দাঁড়াল। দাদাজানের পরনে সাদা রঙের পাঞ্জাবি, গায়ের উপর চাদর জড়ানো। চোখে চিকন ফ্রেমের সোনালি রঙের চশমা। গোলগাল মুখ, সাদা দাড়িগুলো বুঝি মেহেদি দিয়ে রাখেন। বড্ড মিষ্টি গলায় প্রিয়তাকে তিনি মা বলে ডাকলেন। মেয়েটিকে প্রথমবার দেখেই তার বেশ পছন্দ হয়েছে। তাদের সংসারে এমন মেয়ে এখন খুব দরকার। বিশেষ করে তার অবাধ্য নাতি আর চৌধুরী বাড়ি দুটোকে গোছানোর জন্য মনের মতো নাতবু তিনি পেয়েছেন। প্রিয়তা নরম গলায় শুধাল, আপনি এখনো ঘুমাননি দাদাজান? আমার গাধা যে এখনো বাড়ি ফিরল না মা। কি করব বলো? আপনি ঘুমান। তাকে দেখার মতো এই বাড়িতে অনেক লোক আছে। দাদাজান হেসে উঠলেন। বললেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো তুমি এসেছ। আমার আর চিন্তা কি? আমার গাধাকে মানুষ করে তুলো বুঝলে। এ বড্ড অপদার্থ। কারো কথা শুনবে না। যা মন চায় তাই করবে। জি আমি বুঝেছি। আপনি ঘরে চলুন। ঘুমাবেন? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা আমি অমান্য করব না। অতঃপর তার মাথায় হাত রেখে বললেন, আমার বাড়িতে সব আছে, শুধু আগলে রাখার মানুষ নেই, বুঝলে তো মা? এসব এখন তোমার দায়িত্ব। সাজিয়ে গুছিয়ে নিতে হবে নিজের মতো। পারবে তো? প্রিয়তা মুচকি হেসে মাথা নাড়ল। প্রান্তিক চৌধুরী এখনও বাড়িতে ফিরেনি। ক্লাবে বসে ড্রিঙ্ক করছে। তার মন মেজাজ দুটোই খারাপ। অতৃপ্ত বেদনা তাকে তাড়া করে বেড়াচ্ছে। অন্য দিন তার আশেপাশে কত শত রমণী ঘোরাঘুরি করে, কিন্তু আজ সে সবাইকে বলে দিয়েছে কেউ যেন তার কাছে না ঘেঁষে। এখন থেকে সে ম্যারিড। প্রান্তিক চৌধুরী ম্যারিড। কথাটা বলেই হেসে উঠল। হাসিতে কষ্ট লুকিয়েছিল। রাফি খুব কষ্টে তাকে ধরে নিয়ে গাড়িতে বসাল। পেছনের সিটে প্রান্তিক চৌধুরী হেলান দিয়ে বসে বিলাপ করছে। বুঝলে তো রাফি, যে আমায় বিয়ে করতে চাইল তার সাথে বিয়ে হলো না। আমি যাকে চাইলাম তাকেও পেলাম না। এদিকে দাদাজান আরেকজনের সাথে বিয়ে পড়িয়ে দিল। কি মজা তাই না? রাফি শুকনো মুখে বসে রইল। প্রান্তিক স্যার হেলছে দুলছে। আজ অনেকগুলো বছর সে প্রান্তিক স্যারের সাথে আছে। স্যারের সাথে ঘটা প্রতিটা ঘটনার সাক্ষী সে। স্যারের কষ্ট কোথায় সে বুঝতে পারছে। দরজার আড়াল থেকে প্রিয়তা দেখছে।
তার বর মাতা লহয়ে চিৎকার চেঁচা মেচি করছে। সবাই তাকে সামলাতে ব্যস্ত। নতুন বউয়ের কাছে এই ব্যাপারটা কি বিভীষিকাময় সেটা কেউ টের পেল না। প্রান্তিক চৌধুরী খেয়ে পেছে তার ঘর সাজানো দেখে এখনই এসব কিছু ফেলে দিতে বলছে। দরজার সামনে ঠায় দাঁড়িয়ে প্রিয়তা সব শুনল। তার বুক দুমড়ে মুচড়ে গেল। এ কোথায় এসে পড়ল সে? সবাই তড়িঘড়ি করে সব খুলে ফেলছে। এরই মধ্যে একটা মেয়ে বলল, ম্যাম, আপনার জন্য পাশের ঘরটা পরিষ্কার করে রাখছি, আপনি এদিকে আসুন। প্রান্তিক এবার চেঁচিয়ে উঠল, বলল, আমার ঘরে কেউ আসবে না, কোনো বউ আসবে না আমার ঘরে। রাফি ঘর ছেড়ে বেরিয়ে বাইরে নতুন বউকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেয়ে গেল। প্রিয়তার সামনে ফিরে তাকাল। তার বরের সাথে এই প্রথম তার চোখাচোখি হল। প্রথমবারের মতো নিজ পুরুষকে নিজের সামনে দেখে বিস্মিত হল সে। কিন্তু পরক্ষণেই একরাশ বেদনা তাকে আঁকড়ে ধরল। দমকা হাওয়া মাথার ঘোমটা পড়ে গেল। সুশ্রী মুখখানি শীতল হয়ে উঠল। তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। হইচই থেমে গেল। সকলে নিশ্চুপ, নিস্তব্ধ হয়ে রইল। নীরবতায় ছেয়ে গেল চৌধুরী বাড়ি। চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।